আসসালামু আলাইকুম। হাসিটা পাইলো এই জন্য যে যখনই ক্যামেরার সামনে আসি এর আগে একটু কাশি কুশি দিই, একটু গরম পানি টানি খাই। ওই কথাটা মনে করলো হঠাৎ করে যে রেডি হইতেছিলাম কাশি কুশি দিয়া, এবং কি আলোচনা করব। আজকের আলোচনা কিন্তু সিরিয়াস, সত্যি সিরিয়াস। দেখেন না, আর্মির মতো না, ওই ধরনেরই একটা কাপড় আর কি পরে নিয়েছি। নিজের একটা আর্মি সোলজার ভাব আনছি নিজের মধ্যে কথা বলার জন্য। হ্যাঁ, পোশাক কিন্তু হেল্প করে, পোশাক হেল্প করে। আপনি জানেন এই যে পুলিশের ড্রেস, র্যাবের ড্রেস, যে র্যাব এখন থাকবে না শুনতেছি, অন্য নামে আসবে। এই যে আর্মির ড্রেস, এই মিলিটারি ড্রেস যখন গায়ে পড়ে না ভাই, তখন অন্যরকম একটা ভাব চলে আসে শরীরের মধ্যে। আর ওই ভাবটার নাম কি জানেন? ইমানই ভাব আসে একটা। হ্যাঁ, দেশপ্রেম আসে। যদি এই পোশাক পরা দেশপ্রেম না আসে ভাই, তাইলে তো বেঈমান ভাই, বেঈমান। আর ওইসব বেঈমানদের বিচার হয় ওই পারে হয়, কিন্তু এই যে পোশাক পরা যারা বেঈমানি করে না, তাদের বিচার এই জগতেই দেখা যায়, এত সিরিয়াস কেন বলতেছি? বেশি সিরিয়াস না, কিন্তু সাবজেক্টটা সিরিয়াস। গত 7 মাস হয়ে যায়, প্রায় 7 মাস হয়ে যায়। এই 7 মাস টাইম লাগলো মোহাম্মদপুরে পৌঁছাইবার জন্য। 7 মাস লেগে গেল ভাই আপনাদের। মোহাম্মদপুর কিন্তু একটা অন্যরকম জায়গা। হ্যাঁ, আমার একটু জান আছে, কারণ একটা টাইমে স্বপন চৌধুরী এখানে থাকতো যখন আমরা সহকারী পরিচালক ছিলাম। ওই নূরজাহান রোডে যাওয়া আসা আছে, ওইটা অন্যরকম এলাকা। সেম আরেকটা এলাকা আছে মিরপুর, ঠিক স্বাধীনতার সময়, মানে 16ই ডিসেম্বরের পরের দিনের কথা বলতেছি আমি ভাই, আমি সাক্ষী। পুরা ঢাকা শহর, পুরা বাংলাদেশ স্বাধীন, মিরপুর স্বাধীন না। 17 তারিখ হয়ে গেছে, মিরপুর স্বাধীন না। মিরপুরে কেউ ঢুকতে পারতেছে না, মানে মুক্তিযোদ্ধা বা আর্মি, বা তখন তো ঢাকা শহরে এই যে ইন্ডিয়ান আর্মি আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। আমরা ডাকতাম বন্ধু, বন্ধু কাইসা হ্যায়, বন্ধু কাইসা হ্যায়। এরাও ঢুকতে পারতেছে না, কারণ পুরা মিরপুরে তাদের কাছে আর্মস আছে, তারা যুদ্ধ করতেছে, তারা ঢুকতে দিবে না। এরকম তারপরের দিন বোধহয় বা গভীর রাত্রে একটা অপারেশন চলে, জানি না কি ছিল সেই অপারেশনের নাম। ওই অপারেশনের মাধ্যমে মিরপুর ক্লিয়ার করলো, এবং ওইখান থেকে ধৈরা বান্দা আইনা ওই যে জেনেভা ক্যাম্প এখন যেটা দেখেন, এই মিরপুর এবং এই মোহাম্মদপুরে অপারেশন চালায়। এই জেনেভা ক্যাম্পের জন্ম, এবং কিছু অংশ এই যে এখন গলফ খেলার মাঠ আছে না আর্মির, যেটাতে ওই যে কাঠের একটা ছিল, একটা সেনা সিনেমা হল ছিল একটা কাঠের, এবং এই যে আর্মি গলফ ক্লাব বনানী স্টেশনটা ঠিক পরেই আমার যাওয়া আসা ছিল ওই ভিতরে, যেহেতু সিনেমা দেখতে যাইতাম। এই জায়গাটাই ছিল জেনেভা ক্যাম্প। মেয়েদেরকে আলাদা রাখছিল, ছেলেদেরকে আলাদা রাখছিল। ওই টাইমটা যায়, ওইটা আরেকদিন আলোচনা করা যাবে, ওইটা সাবজেক্ট না। সাবজেক্ট হচ্ছে যে আপনারা তো জানেনই এই মোহাম্মদপুর এলাকাটা টোটালটাই হচ্ছে শেখ হাসিনার আশ্রয়ের জায়গা। একটা টাইমে শেখ হাসিনা এখানে লুকায়া ছিল। আপনারা যাদের নাম শুনেন, শীর্ষ সন্ত্রাসী জোসেফ হারেস এবং আমাদের গত আর্মি চিফ তার ভাই, তাদের এলাকা কিন্তু ওইটা অনেক শক্ত এলাকা। ওই এলাকায় যা কিছু হচ্ছে সব ওইখান থেকে ইশারা দিতেছে। ওই যে কলকাতায় যে 1000 সেনা বলতেছি, তবা 1000 মানে ওই যে লুকায়া থাকা সন্ত্রাসী আওয়ামী লীগের বড় বড় নেতা এবং ছোট ছোট নেতা সবাই ওইখানে ভাই। ওইখান থেকে এই যে যারা ওই টেলিফোনে, হোয়াটসঅ্যাপে এখানে এসব অর্ডার দিয়ে করাইতেছে, লুট তরা রাহাজানি অরাজকতা। 5 তারিখের পর থেকে তো দেখতেছি আপনাদের। এর আগেও কিন্তু আপনারা ক্ষমতা আসার পর আর্মিকে ক্ষমতা দিলেন একটা, যে আপনারা কিছু করেন, কিছু দৃশ্যমান হইল, তারপরে আবার ঠান্ডা হয়ে গেল। এরপরে আসলো অপারেশন ডেভিল হান্ট। এই ডেভিল হান্ট আসা তো 2-3 সপ্তাহ হয়ে গেছে। এই 2-3 সপ্তাহ এটা লাগলো ক্লিয়ার করতে? কোনো ব্যাপার এটা ক্লিয়ার করা না, কোনো ব্যাপারই না।
আরো শক্ত হইতে হবে। যখনই আপনি আর্মি ড্রেস পরছেন, যখনই আপনি একজন সোলজার, তখন তো আপনাকে বুঝতে হবে এই দেশটাকে বাঁচাবার দায়িত্ব আপনার হাতে, টোটালটাই আপনার হাতে। খালি বর্ডারে যা যুদ্ধ করলে দেশ বাঁচে না, কিন্তু দেশের ভিতরেও কিন্তু দেশ বিরোধী লোক আছে। আর সেই দেশ বিরোধী চিনার একটাই রাস্তা, যার হাতেই আপনি আর্মস দেখবেন, হ্যাঁ যার হাতে আর্মস দেখবেন, যার হাতে মিলিটারি ড্রেস নাই, পুলিশের ড্রেস নাই, সিভিল, এবং তার কাছে লাইসেন্স নাই, তার হাতে মরণাস্ত্র, তারাই শুট করা উচিত। সেই তো দেশদ্রোহী। তার হাতে আর্মস থাকবে কেন? ভাই বিদেশের দিকে নজর দেন, বিদেশে নজর দেন, বড় বড় সভ্য জগতের দিকে নজর দেন, যারা মানব অধিকার নিয়ে বড় বড় লেকচার দেয়। এই মানব অধিকার বাস্তবায়ন করতে গিয়া কোটি কোটি লক্ষ লক্ষ ডলার খরচ করে সারা পৃথিবী থেকে উইরা আইসা একটা জায়গা বাইছা নিয়ে মানব অধিকারের কথা বলে, তাদের দেশেও দেখেন কারো হাতে আর্মস পাইলে ওই আসামিগুলা কিন্তু বাইচা থাকে না। বলা হয় তার হাতে আর্মস, সে গুলি করতে পারতে, এর জন্য তাকে গুলি করা হয়। যার হাতে আর্মস দেখবেন তাকে গুলি করতে হবে। গতকালকে মোহনপুরে রাত্রে যখন লাইভ দেখাচ্ছিল, আজকাল তো সবাই সাংবাদিক আমরা ভাই, যার হাতে মোবাইল সেই সাংবাদিক। আমি দেখতেছিলাম লাইভ, কোন এক সাংবাদিক ভাই, মানে উনি সাধারণ মানুষ, আমি সাংবাদিক মনে করি, উনি দেখাচ্ছিলেন ওনার বাসার জানলা দিয়ে মুহুর মুহুর গুলির আওয়াজ চলতেছে, গুলির আওয়াজ চলতেছে। আর আমার মাথায় ঘুরতেছে অপারেশন ডেভিল হান, ডেভিল হান, ডেভিল ধইরা আপনি জেলে দিবেন। আরে ভাই, এই জেলখানা থেকে বাইর করার জন্য উকিল আছে, পুলিশ আছে। হ্যাঁ, কেউ মাইন্ড করেন না, একটা কথা বলি ভাই, আমার এটা ধারণা, আমার ধারণা এই যে উকিল এবং পুলিশের কাছে বাদীর চেয়ে আসামি প্রিয়, বাদীর চেয়ে আসামি প্রিয়। প্রশ্ন করেন কেন? এই জন্য বাদী কি করে, বাদী এসে বলে উকিল সাহেবের কাছে, উকিল সাহেব আমার বুঝছেন এই সর্বনাশ হয়ে গেছে, এই কেসটা কইরা দেন। ওকে ভাই, এই পরিমাণ টাকা দেন, আরম্ভ হয়ে গেল। পুলিশের কাছে আইসা টাকা দিতে হয় না, ভাই আমার কেস নেন, কথা না শুনলে এর ওর ফোন ধরায় দেয়, দেখেন আমার অমুক আছে, অমুক মন্ত্রী, অমুক জায়গায় আমার পুলিশ ভাই আছে, তাড়াতাড়ি আমার নেন, চাপ দেয়, ওকে ঠিক আছে। আর আসামি কিন্তু যখন রিমাইন্ডে আসে বা আসামি ধরা পড়ে, আসামির আত্মীয় স্বজনরা চলে আসে, ওদের সঙ্গে অনেক রকম মিটিং হয়, বাকিটা আলোচনা করার দরকার নাই, পুলিশকে পচাইবার দরকার নাই, পুলিশকে সম্মান দিতে হবে। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, এক ভাই পুলিশ নিয়ে যা তা বলতেছিলেন। হ্যাঁ, এগুলা বলা বন্ধ করেন, পুলিশের প্রতি সম্মান আনতে হবে। আগের পুলিশ নাই ভাই, চেঞ্জ আসছে। আর এই চেঞ্জটা গতকালকে রাত্রে ডেভিল হান্টের অপারেশনের মধ্যে দিয়ে শুরু হলো। কেন এভাবে কথা বলতেছি আপনাদের মাথায় রাখতে হবে ভাই। এই অপারেশনের মধ্যে 2 জন মারা গেছে, 5 জন ধরা পড়ছে, 2 জন মারা গেছে, 5 জন ধরা পড়ছে। এই 2 জনকে না মারলে ইনাদের মধ্যে আরো মারা যাইতে পারবো, মারা যাইতো ভাই। অলরেডি 2 জন আহত হয়েছে, একজন ক্যাপ্টেন আর একজন সোলজার আহত হয়েছে। চিন্তা করেন, ওই গুলিগুলো যদি এদিক সেদিক না লাগা, এদিক লাগতো, মারা যাইতো না? মারা যাইতো ভাই, মারা যাইতো। এখন অনেকে বলার চেষ্টা করতেছে, যেটা একটু প্রথম দিকে আমি ইঙ্গিত দিছি, যে অনেকে বলবে এখন যে এটা কি ক্রস ফায়ার, এটা বলবে, কিন্তু অনেক বলার চেষ্টা করবে, বিশেষ করে মানব অধিকার বুদ্ধিজীবীরা, মানব অধিকার যাদের মাথার মধ্যে চারিদিক থেকে বুঝছেন চাইবা ধরে রাখছে। হ্যাঁ, অক্টোপাসের মতো এইভাবে সবগুলা হাতের মধ্যেই মানব অধিকার এভাবে চাইবা ধরে রাখে। ওনারা তো বলবে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, ক্রস ফায়ার কিনা। ক্রস ফায়ার ব্যাপারটা কিন্তু একটা টাইমে হিরোগিরি ব্যাপার ছিল, একদম হিরোগিরি। র্যাবকে দেখা বুঝছেন রাস্তায় অনেকে সেলুট দিত, এবং র্যাব দেখলে না যারা ভালো মানুষ তাদের বুক ফুলে যেত। আমার তো ভালো লাগতো ব্যক্তিগতভাবে, আমি র্যাবের গাড়ি, র্যাবের পোশাক খুব পছন্দ করতাম। কিন্তু যখন থেকে র্যাবকে বুঝছেন দলীয়করণ কইরা ফেলাইলো, র্যাব দিয়া হত্যা করাইলো, বিশেষ করে ওই যে মায়া চৌধুরী, আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা, উনিও একজন মুক্তিযোদ্ধা, আমার দেখা, হ্যাঁ আমার দেখা। উনি এই যে ভোগ ফ্যাশনে গ্রেনেড থ্রো করছিল,
পুরানা পল্টন ভোগ ফ্যাশনে আমার শ্বশুর বাড়ির সাথে ওই দোকানটার মধ্যে এই মায়া চৌধুরী গ্রেনেড থ্রো করছিল, দিনে দুপুরে কইরা হোন্ডা নিয়ে ভাইগা গেছিল, ধরতে পারে নাই ভাই আর্মি। সেই মানুষটা সেই দেশপ্রেমিক, তার মেয়ের জামাই বা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ আত্মীয়, উনিও কিন্তু দেখেন ওই 7 মার্ডারের সাথে জড়িত। অনেক রকম কথা আমরা শুনছি এগুলা নিয়ে। এই তখন থেকে না বুঝছেন, র্যাবের গায়ে থেকে একটা পচা ইলিশের গন্ধ আসা শুরু হইলো, তার জন্য র্যাবের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা চলে গেল এবং শেখ হাসিনাও র্যাবকে ইউজ করলো ওই যে উপর থেকে বিমান থেকে মানে হেলিকপ্টার থেকে ফায়ারে। যাই হোক, এগুলা নিয়ে আলোচনা করতে চাই না। পুলিশ প্রশাসনের প্রতি মানুষের শ্রদ্ধা আসুক, তারা ওইভাবেই কাজ করুক যেন মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে। আজকের সাবজেক্ট যেখানে সেখানে এসে ভিডিওটা শেষ করে দিতেছি। এই যে মোহাম্মদপুরে যেটা করলো, যেটা করতে 7 মাস লাগিয়ে গেল বর্তমান সরকারের, এটা লাগা উচিত ছিল 7 ঘন্টা। হ্যাঁ, 7 ঘন্টা ভাই, 7 ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করে দিতে পারতেন। এই মোহাম্মদপুর এলাকা পুরাটাই বিশাল বড় ঘাঁটি, কিন্তু ঘাঁটি আওয়ামী লীগের, যার জন্য এই জায়গায় প্রথম টার্গেট করা উচিত ছিল। 7 মাস লাগিয়ে গেল। এতে কি প্রমাণ হয়? এইটুক জায়গা যদি কন্ট্রোল করতে না পারেন, আপনাদের অধীনে মানুষ নির্বাচন কি করে করবে? এত বড় দেশে কি করে নির্বাচন করাইতে পারবেন? পারবেন না তো, যতই দেরি করেন না, 6 মাসের মধ্যে তো নির্বাচন দিতে হবে। আপনারা তো গত 7 মাসে কি দেখাইলেন? গত 7 মাসে শুধু এইটুকুই দেখতে পারলাম, গত রাইতে যেটা দেখছি, সঠিক পথে গেছেন। এভাবে সঠিক পথে আগে যাইতে হবে। অন্যায় রাখা যাবে না। যার হাতে আর্মস সেই শত্রু। আপনি সোলজার, আপনার কাজ কি দেশ বাঁচানো। যার হাতে আর্মস দেখবেন, বেআইনি অস্ত্র দেখবেন, তারাই শুট করবেন। তাইলে এই দেশ সঠিক পথে আসবে, নাহলে এই দেশকে অশান্ত করে ফেলবে। কারণ অনেকেই চায় এইসব সন্ত্রাসী দিয়ে এই দেশকে অশান্ত কইরা ইউনূস সরকারকে ফেলা দিতে হবে। এই ধরনের অন্যায় যদি সারা দেশে ছড়ায় দেওয়া যায়, আর্মি শাসন নিয়ে নিবে, 111 চলে আসবে, রাজনীতিকে যাবে রাজনীতির জায়গায়, দেশ যাবে দেশের জায়গায়। কোন জায়গায়? যে জায়গায় ছিল গত 53 বছর, সেই জায়গায়। সেখান থেকে বাঁচতে হইলে ভাই একটু বুদ্ধি খাটান। কে কি ভাবলো ভুইলা যান, সঠিক কাজটা কইরা দেন। কোন সন্ত্রাসী বাঁচায় রাখা যাবে না। যে দেশের মানুষ আইন মানে না, ওই দেশের মানুষ কোনো মানুষই তো না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।